হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। আজকে আবার ইতিহাস ক্লাস নিয়ে চলে আসলাম। ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগের। এর আগে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছিল। আজকের আলোচনার বিষয়বস্তু হবে দুই রকম। একটা, আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন স্মরণীয়, বাংলায় কী তার অবদান বা রসায়ন শাস্ত্রের কী অবদান সেটা আলোচনা করব। আর আরেকটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য। বারবার এই কোশ্চেনটা সবাই নোট ডাউন করে নাও, এটাও ইম্পর্টেন্ট, বাট এটা সব থেকে বেশি, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য। তো দেখো, চলে আসি ফার্স্ট কোশ্চেনে। তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাংলাদেশের খুলনায় 1861 সালে কিন্তু জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই এক কথায় তিনি কিন্তু রসায়ন শাস্ত্রে বিরাট একটা আগ্রহী ছিলেন। এক কথায় প্রচুর আগ্রহী ছিলেন রসায়ন শাস্ত্রে, বিজ্ঞান বিষয়ে প্রচুর তার আগ্রহ ছিল। তো তিনি এখানে কিন্তু ক্ষান্ত থাকেননি, তার আগ্রহ ছিল বলে তিনি কিছু করেননি এরকম কিন্তু না। এই প্রফুল্লচন্দ্র রায় যে সময় বিলেত থেকে ফিরলেন, কাছাকাছি সময়কালটা লেখা আছে দেখো, বিলেত যে সময় গেলেন 1882 সালে, এই বিলেতে গিয়ে কিন্তু তোমার রসায়ন শাস্ত্রের উপর, যেহেতু ওর আগ্রহ ছিল প্রথম থেকে রসায়ন শাস্ত্র, সেই জন্য বিলেত গিয়ে কিন্তু রসায়ন শাস্ত্রের উপর গবেষণা শুরু করলেন। বিরাট গবেষণা করার পর তিনি যখন দেশে ফিরে আসলেন, দেশে ফিরে এসে প্রথম সরকারি অধ্যাপক হিসেবে বা রসায়ন শাস্ত্রের অধ্যাপক হিসেবে কিন্তু কলকাতা প্রেসিডেন্সি কলেজে যোগদান করলেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে যোগদান করার পর তার যে ওখানকার যে অধ্যক্ষ ছিলেন, তিনি কিন্তু তাকে প্রচুর ভালোবাসতেন মানে কীরকম, সম্মান করতেন। তাই এই প্রফুল্লচন্দ্র রায়ের বয়স প্রায় 75 বছর হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু তাকে সেখান থেকে অবসর দেননি। এক কথা অন্যান্য বিভাগে কিন্তু নিযুক্ত করেন। এক কথা আমরা জানি সাধারণভাবে যে একজন শিক্ষকের বা একজন অধ্যাপকের রিটায়ার হওয়ার বয়স 65 ইয়ার। এখন বোধহয় 60 বছর তো আছে, 65 বছর তো বাড়ানো হয়েছে না, 63 বছর এরকম হবে। তো সেই সময় 75 বছর বয়স, সে রিটায়ার করার পরেও কিন্তু তাকে ছেড়ে দেয়নি, তাকে কলেজের অন্যান্য কাজেও কিন্তু তাকে লাগিয়েছিলেন। বুঝতে পারলাম? এই হলো কিন্তু প্রফুল্লচন্দ্র রায়। এবার মূল কথায় আসা যাক যে প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে আমরা কেন জানছি, কি অ্যাকচুয়াল যে প্রফুল্লচন্দ্র রায় এতটা স্মরণীয় কেন। তো দেখো ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, গবেষণা ও আবিষ্কার। এই প্রফুল্লচন্দ্র রায় যে সময় ইংল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় দেখো লেখা আছে, এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে যখন তিনি গবেষণা করে ফিরে আসলেন ভারতে, সেই সময় কিন্তু তিনি কি তৈরি করলেন, অনেকগুলো সংস্থা, অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু তিনি তৈরি করেছিলেন। এবং এর মধ্যে কতগুলো গবেষণা, তার বিখ্যাত গবেষণা সম্বন্ধে এবার আমরা জানবো। দেখো, তিনি প্রথম যেটা আবিষ্কার করলেন, জলের যে ভেজাল বা জলের ভিতরে যে কিছু আছে সেটা নির্ণয় করার জন্য কিন্তু প্রথম আবিষ্কার করলেন মার্কিউরাস নাইট্রেট। এই মার্কিউরাস নাইট্রেট আবিষ্কারের জন্য কিন্তু তিনি এখনও বিশ্ব জনমানবে স্মরণীয় হয়ে আছেন। বুঝতে পারলা? এই মার্কিউরাস নাইট্রেট। তাছাড়াও তিনি কিন্তু মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করে ক্ষান্ত থাকেননি। তারপর পারদ সংক্রান্ত যে কতগুলো মিশ্র ধাতু আছে, প্রায় 11টি মিশ্র ধাতুর আবিষ্কার করেছিলেন কিন্তু প্রফুল্লচন্দ্র রায়। তাকে ভারতের রসায়ন শাস্ত্রে বা বাংলার রসায়ন শাস্ত্রে তাকে জনক বলা হয়। কেন বলো তো? কারণ তারই আমলের প্রথম এতগুলো জিনিস আবিষ্কার, মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার, কয়েকটি 11টি মিশ্র ধাতু আবিষ্কার তারই আমলে কিন্তু হয়ে যায়। বুঝতে পারলাম? দেশে ফিরে এসে দেশের রসায়ন শাস্ত্র জগৎকে, দেশের বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে পরিবর্তন করার জন্য তিনি কিন্তু তৈরি করলেন প্রথম বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট। বুঝতে পারলা? এই বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউটে কী করলো ব্যবস্থা, যে একটা সংস্থা খুললো, সেখানে যাতে বিভিন্ন যুব সম্প্রদায় যাতে সেখানে অংশগ্রহণ করতে পারে এবং রসায়ন শাস্ত্র বিষয়ে, বিজ্ঞান বিষয়ে যাতে গবেষণা করতে পারে। এই জন্য কিন্তু তিনি তৈরি করলেন প্রথম কি বেঙ্গল কেমিক্যাল। বুঝতে পারলা? বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট। বোঝা গেল? তো বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা কে করেছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এই বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করার পর তিনি আরও কতগুলো জিনিস আছে, যেমন তিনি প্রথম যেটা রিসার্চ করেছিলেন যে কোনো মৃত প্রাণীর হাড়ের সাথে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে সুপার ফসফেট অফ লাইম
সুপার ফসফেট অফ লাইম কিন্তু তৈরি করেছিলেন। বুঝতে পারলাম, কোশ্চেন থাকে এখানে যে সুপার ফসফেট অফ লাইম কে তৈরি করেছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র বসু। কিসের সাহায্যে? সালফিউরিক অ্যাসিডের সাহায্যে। কি মিশিয়ে? সালফিউরিক হাড়ের সাথে, বা কথা পশুর হাড় বা মৃত কোনো প্রাণীর হাড়ের সাথে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে প্রথম তিনি সুপার ফসফেট অফ লাইম তৈরি করেছিলেন। মনে রাখবে এটা। সুপার ফসফেট অফ লাইমের প্রতিষ্ঠাতাকে বা নির্মাতাকে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বুঝতে পারলাম? তো দেখো, এই আচার্য প্রফুল্লচন্দ্র নিজে তো বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন। তার পার্শ্ববর্তী ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি নামে একটা সংঘ প্রতিষ্ঠা করেছিল লোকজন সবাই মিলে, এবং তাকে সহযোগিতা করেছিল কিন্তু এই প্রফুল্লচন্দ্র রায়। এক কথায় এই যে তার বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট বা বেঙ্গল কেমিক্যাল সোসাইটি, এখান থেকে কিন্তু অনেকগুলো বিশিষ্ট ব্যক্তি গবেষণা করে আজ ভালো পর্যায়ে পৌঁছে গেছে। বুঝতে পারলাম? তো এই প্রফুল্লচন্দ্র রায়ের এই বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট বা বেঙ্গল কেমিক্যাল সোসাইটির অবদান কিন্তু চিরস্মরণীয় বা সারা জীবনে, মানে এক কথায় সর্বজনগ্রাহ্য। কারণ এর জন্যে আজ ভারত, বাংলা সবাই রসায়নশাস্ত্রে যেটুকু এগিয়েছে এরই দান। কারণ ইনি যদি না থাকতেন তাহলে কিন্তু এইগুলো বিষয়ে ভারত অজ্ঞ থেকে যেত। যেমন এপিজে আব্দুল কালামকে বলা হয়েছে মিসাইল ম্যান। সমস্ত SLV-3, PSLV-3, হ্যাঁ, অনেকগুলো ওর কিন্তু লঞ্চ ভেহিকেল বা স্যাটেলাইট আছে, তাই তো? ওকে মিসাইল ম্যানে বলা হয়। অনেকগুলো মিসাইল কিন্তু তৈরি করেছিলেন। ঠিক তার পাশাপাশি ওটা যেমন সামরিক বিভাগটাকে শক্তিশালী করেছিল, ঠিক তেমনি এটা কিন্তু তোমার কেমিক্যাল বা বিজ্ঞান বিভাগকে কিন্তু শক্তিশালী করে তুলেছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বোঝা গেল? তাহলে এই হলো কিন্তু পুরোপুরি বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। তাহলে কোশ্চেন যেটা থাকে যে বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করে? প্রফুল্লচন্দ্র রায়। ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটিকে প্রতিষ্ঠা করে? প্রফুল্লচন্দ্র রায়। বোঝা গেল? এবার প্রফুল্লচন্দ্র রায় কবে বিলেত যান? 1882 সালে। জন্মগ্রহণ কবে করেন? 1861 সালে। কোথায় জন্মগ্রহণ করেন? বাংলাদেশের খুলনায়। মনে রাখো ভালো করে, হ্যাঁ। আর তিনি কিন্তু ইংল্যান্ড থেকে পড়ে এসেছিলেন। ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের নামটা বলছি, এডিনবরা বিশ্ববিদ্যালয়। এই এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তিনি প্রথম এক কথায় রসায়নবিদ্যায় স্নাতক হয়ে এসেছিলেন। গবেষণা করে দিয়ে এসেছিলেন। বোঝা গেল? মার্কিউরাস নাইট্রেট কার আবিষ্কার? প্রফুল্লচন্দ্র রায়ের। কটি মিশ্র ধাতু আবিষ্কার করেছে? 11টি পারদ সংক্রান্ত মিশ্র ধাতু। সুপার ফসফেট আর লাইম কী করে তৈরি করে? হাড়ের সাথে কিন্তু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে। বোঝা গেল? তাহলে এই গেল কিন্তু প্রথম কোশ্চেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান বিজ্ঞান চর্চার ইতিহাসে। বোঝা গেল? এর পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য। পুরোপুরি ডিটেলসে আমরা কিন্তু জানব রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য। ফার্স্ট পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ, অবাধ স্বাধীনতা। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে একজন শিক্ষার্থী প্রকৃত শিক্ষা তখনই লাভ করতে পারবে যখন সে স্বাভাবিক পরিবেশে বসবাস করবে, প্লাস তার মধ্যে কোনো বাধা বিপত্তি থাকবে না। দেখবা আমরা ছেলে মেয়েদের যারা ছোট বাচ্চা হয় তাদেরকে আমরা খেলতে নিষেধ করি, এখানে যেও না এটা হতে পারে, এখানে যেও না এটা হতে পারে, পড়তে বসো, এটা বলে থাকি আমি, তাই না? বা এখানে খেলতে গেলে তোমার পরিবেশ খারাপ হবে বা তুমি খারাপ আচরণ শিখে নেবে, এগুলো কিন্তু আমরা বলে থাকি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বলা হয়েছে যে শিশুদের সেইটুকু স্বাধীনতা দেওয়া দরকার, কারণ সেইটুকু স্বাধীনতা দিলে তাদের মনের বিকাশ ঘটে, এবং মনের বিকাশ ঘটলেই তবে তো জ্ঞানের বিকাশ ঘটবে, তাই না? ওদের মধ্যে যদি একটা প্রশ্ন জেগেই থাকে, দেখা গেলো কেউ যায়নি, টোটালি নদীতে সাঁতারই কাটেনি, তাহলে সাঁতার কাটার যে ব্যাপারটা যে কী সেটা সম্বন্ধে ওর কোনো জানা নেই, তাই তো? ওই জন্য বলেছে তিনি, এই তার শিক্ষা চিন্তায় বলা হয়েছে যে তিনি সর্বদা শিশু সমাজকে বলেছেন উন্মুক্ত পরিবেশে বসবাস করতে। এক কথায় তার কোনো বাধা বিপত্তি থাকবে না, তারা যাতে এরকম না মনে করে যে আমরা পরাধীনতার মধ্যে আছি। কারণ এটা কেন বলো তো? এরকম কেন মনোভাব ফুটিয়ে তুলে ধরা হয়েছে বলো তো? কারণটা হলো এটা যে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলা থেকে কিন্তু গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনা করেছেন। কোনো স্কুল না, টোটালি না, গৃহশিক্ষক বাড়িতে আসতেন, পড়িয়ে যেতেন, চলে যেতেন। আবার বাইরে বেরোনো নিষেধ ছিল, ছোটো একটা গণ্ডির মধ্যে জানালার পাশে বসিয়ে দেওয়া হতো, ইচ্ছা মতো বাইরের পরিবেশ দেখতো আর নিজে আক্ষেপ করতো যে আমি কত দুঃখী যে আমি বাইরে যেতে পারছি না। এই জন্যই কিন্তু তিনি তার শিক্ষা চিন্তাকে অবাধ স্বাধীনতার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। কেন বলতো? কারণ বলছে অবাধ স্বাধীনতা যদি কোনো শিক্ষার্থী পায় তবেই সেই শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষিত হয়ে উঠবে। অবাধ স্বাধীনতা যদি না থাকে, সব ক্ষেত্রে যদি দেখা স্বাধীনতাই নেই, এটা কাজ করতে যাচ্ছ ভালো করে, দেখা তোমার দক্ষতা আছে খেলার বিষয়ে, কাউরির পড়ার বিষয়ে, কেউ গান করে, কেউ নাচ করে, বিভিন্ন বিষয়ে দক্ষতা আছে। তো এখন তুমি যদি বলো একজনের গান করতে দক্ষতা আসবে, তুমি এখন ওকে বলছো না তুই ফুটবল খেল, তোকে গান করতে হবে না, তাহলে কি হবে? হবে না।
তো এই জন্য বলেছে তিনি সর্বদা এটা বলেছেন যে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে বা যার যেটা আগ্রহ আছে তাকে মুক্ত স্বাধীনতা দেওয়া হোক। কারণ শিক্ষার্থীর নিয়ম এটা। দেখবা আমাদের দেশ এতটা পিছিয়ে কেন? আমাদের দেশে অনেক মানুষ কিন্তু এখনও পিছিয়ে, আর অন্যান্য দেশ এত উন্নত কেন? কারণ অন্যান্য দেশে শুধুমাত্র একটা বিষয়ের উপর ওরা রিসার্চ করে এরকম না, বিভিন্ন বিষয় মানে কোনটা, কেউ খেলাধুলা করে, কেউ পড়াশোনা করে, বড় বড় কেউ কোম্পানিতে কাজ করে, তাই না? বিভিন্ন পোস্টে কিন্তু চারদিকে ছড়িয়ে আছে, ফলে অর্থনৈতিক অবস্থাও ঠিক থাকছে। কিন্তু ভারতীয় লোকজন যে কোনো একটা বিষয়ে ফোকাস বেশি করে, যার যেটা আগ্রহ আছে। কেউ গান ভালো করে, ওকে গানে না দিতে গিয়ে ওকে বলছে পড়, যে পড়তে ভালোবাসে ও বলছে কাজ কর। এই কারণে তিনি বলেছেন যে অবাধ স্বাধীনতা শিক্ষার্থীর ক্ষেত্রে একান্ত প্রয়োজন। কারণ অবাধ স্বাধীনতায় একজন শিক্ষার্থীর মনোপোষণ করতে পারে, প্লাস সুশিক্ষিত করে তুলতে পারে একজন শিক্ষার্থীকে। কিন্তু স্বাধীনতা বোঝা গেল, অবাধ স্বাধীনতা মানে কোনো রকম বাধা দেওয়া চলবে না কোনো শিক্ষার্থীকে। বাধা দিলেই তো ক্ষতি, তাই না? ডিপ্রেশন সৃষ্টি হবে, অনেক রকম সৃষ্টি হবে, বুঝতে পারলাম? তাহলে এই গেল কিন্তু অবাধ স্বাধীনতা। তারপরে দেখো প্রকৃতির সাথে বন্ধুত্ব। তিনি সর্বদা বলেছেন যে একটা সুস্থ মস্তিষ্ক, একটা সুস্থ সমাজ, একটা সুস্থ লোক গড়ে তোলার জন্য কিন্তু প্রকৃতির পরিবেশ সবচেয়ে বেশি অপরিহার্য, বুঝতে পারলাম? কারণ প্রকৃতির সাথে যে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না তার কিন্তু পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। কেন বলো তো? দেখো তিনি বলেছেন যে ভিতরে এক কথায় ভিতরে যাই থাক, যদি প্রাকৃতিক পরিবেশে আমরা যদি বসবাস করি বা পড়াশোনা করি তাহলে কিন্তু সেই জ্ঞানটা আমাদের দীর্ঘ গ্রহণযোগ্য হয়। প্লাস কি বলেছেন তিনি, যে কোনো বিষয়, সায়েন্স হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, যে কোনো বিষয় প্রকৃতিকে দিয়ে উদাহরণ দিতে হবে, প্রকৃতির মাধ্যমে উদাহরণ দিতে হবে, তবে কিন্তু সে সঠিক চিন্তাটা পাবে বা সঠিক ধারণাটা পাবে, তাই না? এখন তুমি পাহাড় কি ও দেখেনি, তুমি পাহাড়ের সংজ্ঞা মুখস্থ করিয়ে যাচ্ছ বা পাহাড়ের সংজ্ঞা মুখস্থ করতে আছো, কোনো লাভ আছে নেই। তো সেই প্রাকৃতিক পরিবেশটা যদি তুমি দেখে নাও যে পাহাড়টা এইরকম হয়, তাহলে সেই ব্যাপারে তোমার জ্ঞান থাকবে আলাদাভাবে। এই জন্য তিনি বলেছেন যে প্রকৃত শিক্ষা লাভের আগে প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে শিখো, তবে শিক্ষা অটোমেটিক চলে আসবে, তাই না? যেমন বিভিন্ন আমরা মালভূমি সমভূমি সম্বন্ধে বলে থাকি, বিভিন্ন সভ্যতা সম্বন্ধে বলে থাকি, সেখানকার আবহাওয়া সম্বন্ধে বলে থাকি। তো সেগুলো অঞ্চল যদি আমরা পরিভ্রমণ করি বা সেগুলো অঞ্চলে যদি আমরা গিয়ে থাকি তাহলে তো আমরা সেখানকার জ্ঞান পাবো বা ধারণা পাবো, তাই না? সেখানে জ্ঞান ধারণা কখন পাবো? যখন আমরা সেই অঞ্চলটা পরিভ্রমণ করব। এই জন্য তিনি বলেছেন যে প্রকৃত শিক্ষা লাভ করতে হলে একজন শিক্ষার্থীকে প্রকৃত বাংলাভাষী হতে হবে, মাতৃভাষী হতে হবে, এবং তার পাশাপাশি কি হতে হবে? প্রকৃতির প্রতি তার মায়া থাকতে হবে, প্রকৃতিকে দেখার তার আগ্রহ থাকতে হবে, বোঝা গেল? এই জন্য বলা হয়েছে প্রকৃতির সাথে বন্ধুত্ব। তারপর মুক্ত পরিবেশে শিক্ষা। তিনি তার মতে বলেছেন যে চার দেওয়ালের ঘরে যে শিক্ষা দেওয়া হয় তার থেকে অতি মূল্যবান শিক্ষা হলো কিন্তু বাইরে বসিয়ে শিক্ষা দেওয়া, বুঝতে পারলাম? তাহলে চার দেওয়ালের মধ্যে দেওয়া পুঁথিগত শিক্ষা আর বাইরের পরিবেশে বসিয়ে সবাইকে শিক্ষা দেওয়া মধ্যে কিন্তু তফাৎ আছে। তিনি বলেছেন যে বাইরে বসিয়ে শিক্ষা দিলে ভালো থাকে। দেখবা আমরা ফিল করি যে কোনো একটা ঘিঞ্জি পরিবেশে কিন্তু আমাদের ভালো লাগে না, কোথাও খোলামেলা জিনিস থাকে খুব ভালো লাগে, তাই না? যে কোনো জিনিস। ঠিক সেই রকম একটা শিশুর মনোবিকাশের জন্য তিনি সর্বদা বলেছেন যে চার দেওয়ালের ভিতরে দেওয়া যে পুঁথিগত শিক্ষা সেটার তুলনায় কিন্তু বাইরের সবার সাথে আলোচনার মাধ্যমে যে শিক্ষাটা দেওয়া হয় সেটা কিন্তু অতি প্রয়োজনীয়। একজন শিক্ষার্থীর মন গঠনে হোক বা স্বভাব চরিত্র গঠনে হোক বা মস্তিষ্ক সুস্থ রাখার বিষয় হোক, কিন্তু মুক্ত পরিবেশের যথেষ্ট ভূমিকা আছে। ওই জন্য বলছে মুক্ত পরিবেশে শিক্ষা দেওয়া উচিত, চার দেওয়ালের ভিতরে শিক্ষা দেওয়া উচিত নয়। উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপরে দেখো আনন্দর মাধ্যমে শিক্ষাদান। আনন্দ মানে কি বলো তো? আমরা আনন্দ মানে কি বলে থাকি? যা আমাদের মনের অবস্থাকে ভালো করে রাখে, তাই না? সেটাকে আনন্দ বলে থাকি। দেখো তোমাকে যেমন সবারই ক্ষেত্রে এটা হয় যে কোনো একটা জিনিস একই সাথে 4-5 ঘন্টা পড়ছো, 2-3 ঘন্টা পড়ছো বা প্রতিদিন একই কাজ করছে, একঘেয়েমি লাগবে, মনে হবে যে ভালোই লাগছে না কিছু, তাই না? এবার মাঝে মাঝে যদি কোনো একটা ভালো জিনিস অনুষ্ঠান হয়, কোনো একটা নাচ হয়, কোনো একটা গান হয়, কোনো একদিন নাচ, কোনো একদিন গান, কোনো একদিন খেলা, তাহলে কি একটা মনোরঞ্জনমূলক পরিবেশ থাকবে, তাই না? এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শিক্ষা দান করতে হবে এমনভাবে যাতে শিক্ষার্থী বিরক্ত না হয়, শিক্ষার্থী যাতে আগ্রহী হয়ে ওঠে, তাই না? যেমন পড়াশোনার পাশাপাশি তাকে বিভিন্ন নৈতিক শিক্ষা দিতে হবে, সাংস্কৃতিক বিভিন্ন ডান্স কালচার যেগুলো আছে আমাদের, তাই না? সেগুলোও দিতে হবে, তবেই একজন শিক্ষার্থীর মুক্ত বিকাশ ঘটবে, বুঝতে পারলা? তো এছাড়াও তিনি বলেছেন যে আনন্দ কোনটা? দেখা গেলো একটা জিনিস তুমি টপিক বোঝাচ্ছ, কোনো একটা স্যার কোনো একটা টপিক বোঝাচ্ছে, একদম পুরো ইতিহাস নিয়ে শুরু করেছে,
ইতিহাস বা ভূগোল কোনো একটা টপিক বোঝাচ্ছে, তো সেটা উচিত না যে এসে একদম পড়া শুরু করলো বা এসে একদম বলতে লাগলো, পুরোপুরি আলোচনা চলছে 1 ঘন্টা ধরে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর যে একটা মনোভাব একটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ দেখবা, আমরা যেটা জিনিসের প্রতি আমরা বেশি ইন্টারেস্ট ফিল করি, সেই জিনিসটা কিন্তু আমাদের বেশি মনে থাকে, তাই না? আমরা পড়াশোনাটাকে ইন্টারেস্টের সাথে কেন নিই না? কারণ ইন্টারেস্টের মতো নিশ্চয় আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি না বলে আমাদের ইন্টারেস্ট লাগছে না। কীরকম বলো তো, যে কোনো টপিক, ইতিহাস হোক ভূগোল হোক, আগে কাহিনিটা জানো, কী হয়েছিল অ্যাকচুয়াল ব্যাপারটা, হ্যাঁ, মজার মতো জানো আগে, তারপর জেনে সেটাকে নিয়ে গবেষণা করো, রিসার্চ করো, তবেই কিন্তু জ্ঞান বাড়বে। এরকম না যে একদম একটা টিচার এসে 1 ঘন্টা লেকচার দিয়ে চলে গেল, তোমার একঘেয়েমি তাই দূর হলো না। তো প্রত্যেক শিক্ষকেরই উচিত তার মতে যে এসে প্রথম ওদের মতো করে নিজেকে মানিয়ে নেওয়া, বুঝতে পারলা? কারণ এ টিচার, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। একজন শিক্ষক কিন্তু বন্ধু হয়, দার্শনিকও হয়, আর তাকে পথও কিন্তু দেখায়, বুঝতে পারলা? তো সেই টিচারকে হতে হবে কি, প্রথমে এসে তাদের সাথে মিশতে হবে, ভালো করে মিশে কি কি সমস্যা সেটা জানতে হবে, জেনে কোনো একটা, হয়তো কোনো একটা বিষয়ে একটা গল্প শোনানো হলো, প্রথম ইন্টারেস্টিং কোনো গল্প শোনানো হলো, শোনানোর পর যখন কোনো কিছু পড়ানো হবে, তখন দেখবা শিক্ষার্থী কিন্তু সেটা বেশি মনে থাকে। কেন বলো তো? কারণ একটা ও আনন্দ পাওয়ার পর যখন একটা জিনিস দিচ্ছে, তখন কিন্তু তাড়াতাড়ি ঢুকবে। দেখবা তোমরা কোনো একটা ভালো ফল, দেখা গেলো কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা তুমি পাস করেছো, ভালো র্যাঙ্কে আছে তোমার, প্রথমে দেখবা তোমার তুমি যখন একবার চান্স পেয়ে যাবা এতে, তখন তোমার কিন্তু মনোবলটা কী বাড়ে দেখে নিবা তোমরা। কোনো পরীক্ষায় যখন পাস করে নিবা কি না, তখন একবার এতটাই মনোবল বেড়ে যায়। আমাদের যেরকম আমার বলে না, যারা যারা পাস করে ওদের মনোবল কিন্তু বিশাল একটা হারে বেড়ে যায়। কেন বলো তো? কারণ মেনলি যেটা হয় যে একটা আনন্দের সীমা থাকে না, প্লাস একটা কনফিডেন্স চলে আসে। ঠিক সেই রকম যে তোমার যদি আনন্দের পর যে কোনো জিনিস কাজ করবে কিন্তু ভালো হবে। দেখবা যখন আমরা কোনো একটা ভালো খবর পাই, কোনো একটা পরীক্ষা পাস করি, তারপর থেকে কিন্তু আমরা পড়ার গতি আরও বাড়িয়ে দিই। কেন বলো তো? তখন একটা ধারণা হয়ে যায় আমি এর থেকে একটু যদি ভালো পড়ি তাহলে এই জিনিসটা করতে পারবো। ঠিক সেই রকম ব্যাপার যে আনন্দের মাধ্যমে শিক্ষাদান ব্যাপারটা হলো এটা, যে কোনো কিছু শিক্ষা দেওয়ার আগে সেটাকে যদি গল্পের ছলে হোক বা হাসির ছলে হোক, সেটাকে যদি বুঝিয়ে দেওয়া যায়, বা অন্য একটা টপিক যদি আলোচনা করে দেওয়ার পর যদি মূল বিষয়টি আলোচনা করা হয়, তাহলে কিন্তু শিক্ষার্থী ভালোভাবে সেই শিক্ষাটা গ্রহণ করবে, বুঝতে পারলা? কারণ শিক্ষার্থীরাও চায় মুক্ত পরিবেশে থাকতে, শিক্ষার্থীরাও চায় যে শিখতে, বাট ওরা শিখতে কেন পারে না? একই কথা যখন বারবার চলতে আছে, কোনো একটা শিক্ষক পড়াতে আছে অনেকক্ষণ থেকে, হ্যাঁ, কোনো ওর ভিতরে কোনো টুইস্ট নেই, রিডিং পড়ছে বা পড়াচ্ছে, তখন কিন্তু মনোভাব টোটালি থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এই জন্য তিনি বলেছেন যে আনন্দের মাধ্যমে শিক্ষাদান করতে হবে। একটা শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে কিসের মাধ্যমে? আনন্দের মাধ্যমে। এবার হচ্ছে সমাজ সেবা। আচ্ছা তোমরা এবার বলো, সমাজ সেবা সাধারণত কারা করতে পারে? সমাজ সেবা কারা করতে পারে? মেনলি তারাই করতে পারে যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী, যারা ঘিঞ্জি, সারা জীবন শহরের পরিবেশে পালিত হয়েছে। তারা কজন সমাজ সেবা করে গো? নিজের নিয়ে তো ব্যস্ত, তাই না? নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের সমাজ, নিজের পরিবেশ নিয়ে ব্যস্ত, নিজের আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত। লোক কী করছে না করছে এটা কোনো দেখানোর প্রয়োজন নেই। তো তিনি এই জন্য বলেছেন যে গ্রাম বাংলার পরিবেশে যে সমস্ত শিক্ষার্থী সুস্থ পরিবেশে শিক্ষা গ্রহণ করবে, তারা নিশ্চয়ই সামাজিক হবে, সমাজের উন্নতি ঘটাবে, সমাজের উন্নতি ঘটাতে সাহায্য করবে, তাই না? এই জন্য তিনি বলেছেন যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান সর্বজন গ্রাহ্য। তাছাড়াও তিনি সমাজ সেবার জন্য কিন্তু অনেকগুলো জিনিস করে গেছেন। এই যে শান্তিনিকেতন, যে তার বিশ্ববিদ্যালয়, তিনি তো শহরের অঞ্চলে করতে পারতেন, কেন গ্রাম বাংলার পরিবেশ করেছেন? তার ধারণা হলো এটা যে আমি এক কথায় রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্যাটা ফিল করেছে বাড়ির কোণে বসে শিক্ষা গ্রহণ, যে সমস্যাটা ফিল করেছে বা যেটার বিকাশ ঘটেনি, সেটা যাতে লোকের বিকাশ ঘটুক সেই ব্যাপারে, সেই জন্যই কিন্তু তিনি এতগুলো পদক্ষেপ নিয়েছিলেন, বুঝতে পারলা? এই জন্য সমাজসেবা পয়েন্টটা বলা হয়েছে। আর কি? মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। দেখো একটা মানুষ ছোটোবেলা থেকে বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, ইংরেজি ভাষায় কথা বলে আসছে, এখন তুমি তাকে বলছো মারাঠি বল, বড় হয়ে বলছো মারাঠি ভাষায় পড়, তাহলে কি সে পূর্ণ বিকাশ ঘটবে? ঘটবে না। কখন ঘটবে? যখন তাকে যে ভাষা সে পড়ে এসছে সেই ভাষায় যখন তাকে গবেষণা করতে দেওয়া হবে বা সেই ভাষায় যখন তাকে পড়তে দেওয়া হবে, তখনই কিন্তু তার জ্ঞানের বিকাশ করবে, তাই না? তুমি এখন বাংলা ইংলিশ কিছু জানো না, ইংলিশ পড়তে আছো, কি জ্ঞানের বিকাশ করবে? কিছুই হবে না। যদি বাংলা ভাষায় হয় তাহলে বাংলা নিশ্চয়ই জানো, কিছু না কিছু ধ্যান পাবাই বা ধারণা পাবাই। ওই জন্য তিনি বলেছেন যে শিক্ষাটাকে দিতে হবে মাতৃভাষায়। বিজ্ঞান মাতৃভাষায় লেখা হবে, আর ইংরেজি তো মাতৃভাষা হবে না, ইংরেজি তো নিশ্চয়ই বিদেশি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায় হবে। তবে যাতে বাহ্যিক বিষয়গুলো যেগুলো ইংরেজি বাদে বাকি বিষয়গুলো যাতে সবগুলো মাতৃভাষার মধ্যে শিক্ষাদান শুরু হয়, তিনি এই মতামত কিন্তু প্রকাশ করেছেন। কী জন্য? শুধুমাত্র শিক্ষার্থীদের উন্নতির দিকে লক্ষ্য রেখে, বুঝতে পারলা? বা শিক্ষার্থীর কথা ভেবেই কিন্তু তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। বোঝা গেল? তাহলে এই হলো কিন্তু দুটো কোশ্চেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান ফার্স্ট কোশ্চেন,
আর লাস্ট কোশ্চেন করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বৈশিষ্ট্য। বোঝা গেল? সো ভালো করে পড়ো তোমরা, কয়েকদিনের মধ্যে হয়তো এই 5 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আর কয়েকটা টপিক আলোচনা হবে, 3 থেকে 4টা হবে ক্লাস, বোধহয় 2টোর মধ্যে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো পঞ্চম চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর ষষ্ঠ চ্যাপ্টার শুরু করব। তো তার আগে পঞ্চম চ্যাপ্টারের যে বড় কোশ্চেন হয়ে যাওয়ার পর শর্টগুলো যেগুলো আলোচনা হবে তোমরা সবাই নোট ডাউন করবা। হ্যাঁ, আর লিখে প্র্যাকটিস বেশি করো তোমরা, কারণ পড়ার চেয়ে লেখাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তুমি দেখবা পড়ে যেটা মনে না রাখতে পারবা, লিখে রাখো, অটোমেটিক মনে থাকবে। একটা জিনিস যদি তুমি একবার পড়ে লিখতে শুরু করো তাহলে কিন্তু ঠিক মনে থাকবে, কারণ তুমি তোমার এটাই মাথায় ঘুরবে আমি এটা লিখেছিলাম। হ্যাঁ, তো এইরকম ব্যাপার, বোঝা গেল? তাহলে এই হচ্ছে ব্যাপার, পড়াশোনা ঠিকঠাকভাবে করো তোমরা। সময় খুবই কম, প্রত্যেক ক্লাসে আমার একটাই কথা, সময় খুবই কম, এইটাই লাস্ট চান্স কিছু করে দেখানোর। হ্যাঁ, তোমরা ভালো করে পড়ো, আর নৈতিক শিক্ষা গ্রহণ বেশি করো, পুঁথিগত শিক্ষা দেখিও না। এরকম না যে একদম পুরোপুরি মুখস্থ করছো, এটা আমি চাই না, টোটালি চাই না। আমি চাই এটা যে কোনো একটা বিষয়, ধরে নাও সাঁওতাল বিদ্রোহ হোক, নীল বিদ্রোহ হোক, বা এই বিষয়গুলো কারণগুলো জেনে নাও, ভাষাগুলো তোমার নিজের মানে এরকম না যে তুমি কোথায় গিয়েছিলে এগুলো লিখছো, এরকম না। ব্যাপারটা হলো এটা যে তুমি একটা নোটস লিখছো, নোটস লেখার আগে পয়েন্টগুলো লিখলা, একটা ভালো শিক্ষার্থীর পরিচয় দেখো। ধরে নাও সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে লিখছো, তুমি সাঁওতাল বিদ্রোহে জানো যে হ্যাঁ, রাজমহল পাহাড়ের পাদদেশে সিধু কানু চাঁদ ভৈরব 4 ভাইয়ের নেতৃত্বে প্রায় 10 থেকে 12 হাজার লোক একত্রে জড়ো হয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এটা বলে দিলা ডাইরেক্ট, লিখলা। লিখার পর যে কারণগুলো লিখবা সেগুলো নিশ্চয়ই কতগুলো কারণ সিমিলার আছে, একদম সমান আছে, বা একই রকম মিল আছে, এমন কতগুলো কিন্তু কারণ আছে। ওই কারণগুলো লেখার পর যে কথাগুলো হবে, পয়েন্ট বেসড কথাগুলো তোমাদের নিজের হবে। হ্যাঁ, সেটা যদি মুখস্থ করতে যাও কিন্তু ক্ষতি করবে, তোমরা নিজেরাই ক্ষতি করবা নিজেদের। কারণ মুখস্থ করার জিনিস কিন্তু 5 মিনিট থাকে, কিন্তু যদি তুমি একটা সেটা মন থেকে বা সেটা শিক্ষা গ্রহণ করার পর যে শিক্ষাটা তুমি পেলা সেটা যদি উপস্থাপিত করো তাহলে সেই শিক্ষাটা কিন্তু অনেকদিন থেকে যায়। এই জন্য দেখবা অনেকে স্টুডেন্ট হয় যে ভালো নম্বর 95 96 পেয়েছে হিস্ট্রিতে, কেউ 8 নম্বর 99 পেয়েছে, অথচ আবার হিস্ট্রি সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, ধারণাই নেই। কিছু সময় আছে, কিছুদিন পরে ভুলে আছে, কিছু মনে নেই। কেন বলো তো? কারণটা হলো এটা, ও ইতিহাস পড়েছে মুখস্থের মতো করে, কাহিনীগুলো কিছুই জানেনি, শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য একের থেকে এক মুখস্থ করে নিয়েছে। তো আমি এটাই বলবো, দুটোই লাভ যদি করতে চাও তাহলে বুঝে পড়ো, আর মুখস্থ করা ছেড়ে দাও। একটা জিনিস পড়ার পর তুমি কোনো একটা নোটস পড়লা, নোটস পড়ার পর যেটা জ্ঞানটা পেলা সেটা তুমি যখন লিখবা তখন সেটাতে নম্বর পাওয়া যাবে, বুঝতে পারলা? তবে হ্যাঁ, ওটা করার একটা প্রসেস করতে পারো তোমরা নিজে, যে নিজেই একটা রিডিং পড়ার পর নিজে সুন্দর করে নোটস তৈরি করছো, নিজেই, কোনো বই ছাড়াই। একটা বই পড়ার পর তুমি যে ধারণাটা পেলা, যে পয়েন্টগুলো পেলা, আমি যে ক্লাসে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করেছি সেই পয়েন্টগুলো দিয়ে তোমার নিজের ইচ্ছা মতো কিন্তু নিজে বানিয়ে লেখার চেষ্টা করো। সব থেকে বেটার অপশন, একটা ভালো রেজাল্ট করার জন্য এটা একদম অপরিহার্য। কারণ মুখস্থের জিনিস কিন্তু সবসময় থাকবে না। হঠাৎ করে কোনো বাইরে থেকে টেনশন এসে, কিছুই নেই, পরীক্ষা দিতে বসেছে মাধ্যমিক, হঠাৎ করে কোনো একটা জিনিস মনে পড়লো, টেনশন হয়ে গেল, বাস শেষ, আউট অফ নেটওয়ার্ক কভারেজ এরিয়া, কিছুই নেই মাথায়, তখন কিন্তু ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তো অতএব তোমরা যে কোনো জিনিস পড়ছো বুঝে পড়ো, বুঝে তো পড়তে হবে, তার পাশে লিখে প্র্যাকটিস করো বেশি। হ্যাঁ, আর মুখস্থ করা একটু কম করো। শর্ট কোশ্চেনগুলো মনে রাখতে হবে, ওটা কোনো ব্যাপার না, বাট বড় কোশ্চেন যেগুলো আছে সেগুলো মুখস্থ কম করো, গল্পের আকারে বোঝো, আর পয়েন্টগুলো লিখে প্র্যাকটিস করো, পয়েন্ট বেসড আলোচনা করো, তবে কিন্তু হয়ে যাবে ভালো রেজাল্ট, বুঝতে পারলা? সো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অতএব সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে।